দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের কাছে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 699তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। আজকের পর্বে আমাদের সাথে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। দুজনই আমাদের সবার খুবই পরিচিত জন। জনাব আসিফ মুনির ভাই, অভিবাসন বিশেষজ্ঞ বিশ্লেষক, দীর্ঘদিন তিনি অভিবাসী কর্মী এবং শরণার্থীদের নিয়ে কাজ করছেন। আসিফ মুনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে আজকের এই পর্বে। আমাদের সাথে আছেন ডক্টর জালালউদ্দিন শিকদার, অভিবাসন বিশ্লেষক এবং শিক্ষক গবেষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর জালালউদ্দিন শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। যেমনটি বলছিলাম যে প্রবাসী মুখ অনুষ্ঠানটি আসলে যেহেতু প্রবাসীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি, প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনার নানা খবর, নানা গল্প এবং বিশেষ করে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান খাত বা আমাদের যে শ্রমবাজার, সেই শ্রমবাজারের বর্তমান অবস্থা কী এবং ভবিষ্যতে সম্ভাবনা আছে কি নাকি ঝুঁকি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং আজকে দুজন গুরুত্বপূর্ণ অতিথি যেহেতু আছে, আমরা সেক্ষেত্রে প্রথমে একটু শুরু করবো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটি সময় পার হয়ে গেছে, এর মধ্যে বেশ কয়েক মাস। সেই ক্ষেত্রে আমাদের তো অনেক প্রত্যাশা আছে, প্রবাসীদের অনেক অবদানও আছে। সবসময় সরকার বলে থাকেন যে আগের সরকারের সময়ে রেমিটেন্স শাটডাউন, আর এই সরকারের সময়ে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ব্যাপক রেমিটেন্স বৈধ পথে পাঠাচ্ছেন প্রবাসীরা, এমনটি আমরা জানছি। একটু জালালউদ্দিন শিকদার, আপনার কাছে একটু প্রথমে আসতে চাচ্ছি যে এই যে যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রবাসীদের বিষয়টি নানাভাবে আলোচিত, আপনার একটু পর্যবেক্ষণ আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই যে প্রথম থেকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার একদম সর্বোচ্চ পর্যায় থেকে প্রবাসীদের যে গণ-অভ্যুত্থানের যে ভূমিকা, তারপর পরবর্তীতে যে আমাদের অর্থনৈতিক চাকা চালু করার ক্ষেত্রে যে রেমিটেন্সের যে পাঠানো যে ধারাটা, এটা তো অবশ্যই প্রশংসনীয়। কিন্তু একই সাথে যে আমরা একটু দেখছি যে আমাদের যে বৈদেশিক যে বাজারটা, যেটা যেভাবে করে ডিফারেন্ট কান্ট্রিতে হওয়ার কথা, সেই জায়গাতে দেখছি যে আমরা একটু সংকুচিত হয়ে আসছে। আমাদের বাজারটা এখন মূলত দেখা যাচ্ছে যে প্রায় 70%-এর মতো আপনার সৌদি আরব কেন্দ্রিক, এবং সৌদি আরবের মার্কেটটা অনেকটা মালয়েশিয়া মার্কেটের মতো হয়ে গিয়েছে, যে সেখানে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার রাইটস বলেন অথবা কাজ অ্যাক্সেস টু কাজ বলেন, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। নিরাপদ কর্মপরিবেশের জায়গাটি এখন একটু খুব ভালনারেবল পজিশনে। হ্যাঁ, সৌদি গভর্নমেন্ট আগামীতে যেহেতু ওয়ার্ল্ড কাপ করবে, অর্গানাইজ করবে, এই জন্য তাদের লোক দরকার। তা আমরা আশা করতে পারি যে এই বছরে প্রায় 10 লাখের মতো লোক যাবে, কিন্তু এই লোক যাওয়াটা কতটুকু সাস্টেনেবল হবে সেটা আমাদের কোশ্চেন কিন্তু আছেই, রাইট। কিন্তু যেহেতু আমাদের মার্কেটটা সাস্টেনেবল না, অন্যান্য দেশ আমরা যেহেতু মানে তৈরি করতে পারি নাই, তো আমরা তো তত্ত্বাবধায়ক সরকার আমরা একটু আশা করেছিলাম যে প্রফেসর ইউনুস স্যারের যে ব্যক্তিত্ব, তার যে ওয়ার্ল্ড যে ব্র্যান্ডিং, এর মাধ্যমে হয়তো আমরা নতুন মার্কেট খুঁজে পাবো। যদিও আমাদের ওই মার্কেট ধরতে গেলে যে প্রফেসর ইউনুস স্যার নিজেই বলেছেন যে আমাদের স্কিল ওয়ার্কার যেটা দরকার সেটা আমাদের নাই। কিন্তু এরপরও আমাদের দেখছি যে মার্কেটটা কিন্তু স্টেবিলিটি নাই, এবং তার ভিতরে দুইটা ভয়ানক ঘটনা আসছে আমাদের নজরে। মনে হয় এগুলো আলোচনা করা দরকার। আমরা তো এতদিন প্রশংসা করেছি, এখন আমাদের একটু গঠনমূলক সমালোচনার দিকে যাওয়া উচিত আমাদের বোধহয়। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা এখন রাশিয়াতে যাচ্ছে এবং যুদ্ধের ময়দানে আপনার তারা মারা যাচ্ছে, প্লাস হচ্ছে অনেকে ওইখানে ট্র্যাপে শিকার হয়েছে। আমি আপনাদের আগের প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের রাশিয়া সহ আপনার রুশ ভাষাভাষী দেশগুলোতে আপনাদের মার্কেট আছে। হ্যাঁ, এটা সত্য, আমাদের ওই দেশে মার্কেট আছে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর আর সার্ভিস সেক্টরে ওই জায়গায় আছে, তাদের প্রচুর লোকের দরকার। কিন্তু এই জায়গায় আমরা দেখলাম যে একটা দালাল শ্রেণী আপনার তৈরি হয়ে গেছে মাইগ্রেন্টদেরকে মিস ইনফরমেশনের মাধ্যমে। যে বাজারটা একটু সম্ভাবনা দেখা যায় সেই জায়গাতেই অন্যান্য মার্কেট যেহেতু এখন অতটা ওপেন না, জনপ্রিয় না, তা যার কারণে এখন আমরা দেখছি যে ইরেগুলার মাইগ্রেশন, যেটা আগে ছিল ইউরোপে, এখন দেখে যাচ্ছি যে ইরেগুলার মাইগ্রেশন না, লিগ্যাল মাইগ্রেশনই হচ্ছে, কিন্তু ইলিগ্যাল কাজে তাকে এঙ্গেজ করে দিচ্ছে। এইটা হচ্ছে একটা ভয়ানক। এবং এই জায়গাতে একটু জালাল ভাই, যেটি আমরা দেখছি যে এই বছরে অর্থাৎ এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কিন্তু কর্মী যাওয়ার সংখ্যা কিন্তু কমেছে। যদি সৌদি আরবের কথাই আমরা বলি, যে জানুয়ারিতে যেখানে ৭৬,০০০-এর মতো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বিএমইটি ক্লিয়ারেন্স নিয়েছে, এবং ফেব্রুয়ারিতে সেখানে ৪৪,০০০, মানে প্রায় অর্ধেকে কমে গেছে। এবং অন্যান্য জায়গাতেও কিন্তু একই অবস্থা। সংযুক্ত আরব আমিরাত যেহেতু আমাদের বন্ধ, মালয়েশিয়াতে বন্ধ, কুয়েতেও নাম মাত্র ১,০০০ কর্মী এরকম যায়, ওমানে তো বন্ধ। তার মানে তো আমাদের আসলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের যে প্রত্যাশা, তারা যে অনেক সাপোর্ট দিচ্ছে, সেই জায়গায় নিশ্চয়ই সরকারের করণীয় আছে। এক্সপেকটেশন তো একটা খুব হাই ছিল, যেহেতু প্রফেসর ইউনুস স্যার আপনার যেভাবে করে দুবাই আরব আমিরাতে যেভাবে করে মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে বাঁচিয়ে নিয়ে আসছিলেন জেল সাধারণ ক্ষমায় নিয়ে, কিন্তু রেয়ার। তা একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে ওনার রেপুটেশনটাকে আমরা যেভাবে সেল করে হোক, যেভাবে হোক একটা নতুন মার্কেট করব।
কিন্তু আমার মনে হচ্ছে যে মার্কেটটা এখন এতভাবে সংকুচিত হয়ে যাচ্ছে, এখন আমার মনে হচ্ছে যে আবার ইলিগাল মাইগ্রেশন কিন্তু বাড়বে। তার ভিতরে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অলরেডি বাংলাদেশকে গতকাল নিরাপদ রাষ্ট্র হিসাবে আপনার ঘোষণা দিয়েছে। এটার কিন্তু একটা অনেকে দেখলাম যে এটা ফেসবুকে খুব পজিটিভ হইতে দেখছে, আলহামদুলিল্লাহ বলছে। আমার মনে হয় ওনাদের মাইগ্রেশন সম্বন্ধে এত ধারণা নেই। এটা কারণটা হচ্ছে যে এত বেশি ইরেগুলার মাইগ্রেন্টস, ইলিগাল আনডকুমেন্টেড বাংলাদেশি মাইগ্রেন্ট ইউরোপে চলে গেছে, তাদেরকে ফেরত পাঠাইতে হলে এখন ইউরোপিয়ান ইউনিয়নকে আপনার ডিক্লেয়ার করতে হবে যে আগে যেমন তারা গিয়ে বলতো যে পলিটিক্যাল আশ্রয় চাইতো, কিন্তু এখন বাংলাদেশ নিরাপদ, তোমরা এখন ব্যাক করো। এখন যদি নিরাপদ কথাটা যখন বলে ফেলছে, এখন কিন্তু যেটা যে আগে যে একটা চুক্তি করেছিল 2016 কি 17-তে যে 92,000 বাংলাদেশিকে ফেরত পাঠাবে, কিন্তু তাদেরকে কেসটাকে রিভিউ করবে। কিন্তু এখন যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি তারা যদি নিজেরাই ডিক্লেয়ার করে যে একটা নিরাপদ রাষ্ট্র, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমার যে একটা স্টেবল মার্কেট, যে লোকগুলো যেটা একটু এখানে একটা অ্যাডজাস্ট করে ফেলেছে, তার ফ্যামিলি আছে, আবার নতুন করে যারা ইলিগাল গেছে, তারা কিন্তু সবাইকে কিন্তু, তার মানে এটা কিন্তু একেবারে আমাদের জন্য খুবই, মানে আমাদের যারা, আমি পজিটিভ না, এটা তো একেবারে একটু যদি আসিফুল ভাই আপনি যদি এই বিষয়ে একটু আপনি এখান থেকে যদি একটু শুরু করেন। এই যে আমরা তো অনেকেই হয়তো এই আমাদের কি বলে অভিবাসন খাত নিয়ে যারা হয়তো ওইভাবে বুঝি না, তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে ভুল তথ্য তাদের কাছে নিশ্চয়ই যাবে এই বিষয়টা নিয়ে। আপনি যদি এই যে ইউরোপের জায়গা থেকে চিন্তা করেন, ইউরোপের ব্যাপারে মানে এখানে তো একটা হচ্ছে যে আমরা সবসময় বলেছি যে কোনো বাজারের ক্ষেত্রেই গবেষণাটা জরুরি, মানে নিয়মিত গবেষণা, এককালীন গবেষণা না। তো সেই গবেষণা করলে মোটামুটি বোঝা যাবে যে কোন সময়ে কোন অর্থনৈতিক অবস্থায় কোন ধরনের কাজে আদৌ আছে কোনো গবেষণা আমাদের না। নিয়ম গবেষণা হয়েছে, কিন্তু এককালীন গবেষণা, এবং বিশেষ করে সরকারি উদ্যোগে, যেমন সরকারি প্রতিষ্ঠানও তো আছে, বিআইডিএস আছে, মন্ত্রণালয় নিজেরও উদ্যোগ নিতে পারে। আপনারা দেখবেন যে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্ম পরিকল্পনার মধ্যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, এবং দূতাবাসগুলোরও কিন্তু এই দায়িত্বগুলো আছে, উল্লেখ আছে। কিন্তু এই যে মন্ত্রণালয়ের যে পলিসিগুলো আছে সেখানে উল্লেখ আছে যে একটা ইউনিট থাকবে যারা নিয়মিত গবেষণা করবে, এবং নিয়মিত, সেটা অবশ্যই নিয়মিত, এবং এটা সরকারি সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। তো এটা সেইটা না থাকার কারণে যেটা হচ্ছে যে অনেক সময় আন্তর্জাতিক সংস্থা বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু কিছু গবেষণা হয়, সেগুলোকে কিছুটা কাজে লাগানো হয়, কিন্তু এটা নিয়মিত মনিটরিংটা দরকার। আর যেখানে গ্যাপটা আছে সেটা হচ্ছে যে আমাদের দূতাবাসগুলো যেখানে আছে সেখানে কর্মকর্তা থাকুক না থাকুক, সেটা যদি শ্রমবান্ধব দেশ না হয়ে থাকে এখনও, সেখানে তো দূতাবাসের কর্মকর্তারা আছেন, তো তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু সেই তথ্যটা নিয়মিত সংগ্রহ করা যায়। সেইটার ভিত্তিতে আমাদের এখানে একটা প্রস্তুতির জায়গা দরকার। এই সমন্বয়ের জায়গাটা কিন্তু সেভাবে হয়নি। আরেকটা হচ্ছে যে যেটা ইউরোপে যারা হয়তো রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, আচ্ছা, সেইটার যেটা হচ্ছে যে ইউরোপেও তো আমরা দেখছি যে পট পরিবর্তন বিভিন্ন রকম হচ্ছে, রাজনীতি যেরকম হচ্ছে, যেমন জার্মানিতে সাম্প্রতিককালে নির্বাচনে আমরা দেখছি যে ডানপন্থী বা কিছুটা প্রতিক্রিয়াশীল একটা জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বলতে পারি যে বর্তমান মার্কিন সরকারও ঠিক অভিবাসন বান্ধব না। আমরা দেখছি যে আমাদের যেসব ছাত্রছাত্রীরা বিদেশে পড়তে যান, বিশেষ করে বাংলাদেশ থেকে তো প্রতি বছরই একটি উল্লেখযোগ্য সংখ্যক ভালো ছাত্রছাত্রী আমেরিকায় পড়তে যাওয়ার চেষ্টা করে। আমরা শুনতে পাচ্ছি যে সেখানে অনেক ক্ষেত্রেই তাদের এখন আসা শুরু হয়েছে। এইটাই কিন্তু মৌসুম, আমরা জানি যে মার্চ এপ্রিলে তারা সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ সেপ্টেম্বরে বোধহয় নতুন সেমেস্টার শুরু হবে। বছর বা বিগত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু তুলনামূলকভাবে কম, এবং অল্প সংখ্যক হলেও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা শুনছি যে অন্যান্য দেশের ছাত্রছাত্রীদের মতো বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপরে চাপ আসছে, তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। এটা হচ্ছে আমেরিকার কথা। আর ইউরোপে যেহেতু বিভিন্ন ধরনের সরকার পরিবর্তনগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে একটা প্রবণতা তো আসছেই। আর এই যে গত কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম যে লিবিয়া থেকে কিছু মানুষজন ফেরত এসছেন, তাদেরকে ফেরত আনা হয়েছে। লিবিয়াতে তো তারা আসলে লিবিয়ার জন্য যান, এরা ওখান থেকে ভূমধ্যসাগর হয়ে হয়তো ইউরোপে যাওয়ার চেষ্টা বা চিন্তার মধ্যে ছিলেন। তা আমরা কিন্তু সবসময়ই বলছি যে আন্তর্জাতিক একটা প্রক্রিয়া লাগবে। এখানে যখন একটা আন্তর্জাতিক চক্র জড়িত থাকে, অনিয়মিত অভিবাসন বলি বা এই পাচারের ক্ষেত্রেও, সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ সরকার একার পক্ষে কিন্তু কিছু করা সম্ভব না। আমরা মাঝে মাঝে দেখছি যে বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা অথবা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন বিভিন্ন সময় বৈঠক করছেন বিভিন্ন দেশের সাথে, তখন বিষয়গুলো আসছে, কোনো নতুন দূতাবাস খোলার বিষয়টি, নতুন বাজারের প্রসঙ্গটি, কিন্তু এগুলো ওয়ান অফ। এটা যদি একটা দিক নির্দেশনা বা স্ট্র্যাটেজিক পরিকল্পনা না থাকে, এবং সেটা কিন্তু আসলে শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় রেখে কাজটা করতে হবে। এইটা আমরা যেটা বলতে পারি যে আমাদের পলিসি লেভেল থেকে যেই ঘোষণাগুলো আসে, সেগুলোকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু মন্ত্রণালয় বলি বা উপদেষ্টা মণ্ডলীয়দের মধ্যে থেকে
এইটাকে আমরা রোলিং আউটটা এখন পর্যন্ত বুঝতে পারছি একটা বিষয় আমরা সবসময় দেখি, বিশেষ করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা দায়িত্বে থাকেন, মন্ত্রী বা এখন উপদেষ্টা যিনি আছেন, উনিও কিন্তু অভিবাসী দিবসে বলেছেন যে যেমন পাসপোর্টের সমস্যা ওনার এখতিয়ারে না, প্রবাসীদের নিরাপত্তা, দেশে তার স্বজনদের নিরাপত্তা, এটা ওনার মন্ত্রণালয়ের অধীনে না, রেমিটেন্স আসবে কমবে না বাড়বে সেটাও ওনার মন্ত্রণালয়ের দায়িত্বে না। এই যে এটা কিন্তু আমরা বছরের পর বছর ধরে এটা শুনে এবার একটা সুযোগ প্রবাসীদের সমস্যা তাহলে সমাধান তো তাহলে না, একটা সুযোগ যেমন এখন অন্তর্বর্তীকালীন সময় আছে, যেখানে আমরা যদি বলি যে উপদেষ্টা মণ্ডলীদের সংখ্যা কিন্তু অনেক বেশি না, এবং দেখা যাচ্ছে যে কোনো কোনো উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো তাদের মধ্যে সমন্বয়টা মানে অতীতের চেয়ে এখন হয়তো আর একটু করা সহজ হওয়া উচিত, যে কোন কোন সমন্বয়ত জায়গাটা তৈরি করতে পারলে, এবং এনারা মানে প্রত্যেকে কিন্তু টিপিক্যাল মানে আমলা বা রাজনীতিবিদের প্রেক্ষাপট থেকে সবাই আসেননি, অনেকে টেকনোক্র্যাটও আছেন, এক একটা ক্ষেত্রের বিশেষজ্ঞরা আছেন, কাজে একটু ভিন্নভাবে চিন্তা করার সুযোগটা কিন্তু এখনও আছে। এবং সেই ক্ষেত্রে যদি কিছু কিছু উদ্যোগ নেওয়া যায়, দু একটা ভালো উদ্যোগের কথা যদি আমরা মনে করি, যেমন একটা তো হচ্ছে যেটা আপনি বললেন, জালাল ভাই বললেন ইউএই এর ব্যাপারটা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান যখন এখানে এসেছিলেন তখন কিন্তু মালয়েশিয়ার সংকটটা সমাধানের একটা উদ্যোগ ছিল। আমি যেটা বলছিলাম যে এইটার পরবর্তীতে আমরা কিন্তু কোনো প্রোঅ্যাক্টিভ উদ্যোগ গ্রহণটা দেখিনি, এখনো জানি না। উপদেষ্টা যোগ দেওয়ার পরে যেটি একটি কাজ করেছেন উনি, নিশ্চয়ই ওনার দপ্তর থেকে হয়তো বুঝেছেন, সেটি যে আমাদের যে আগে যে মন্ত্রণালয়ের যে নিয়োগ অনুমতির ব্যাপারটি ছিল, ডিমান্ড লেটার যাচাই বাছাই করার জন্যে, এটিকে প্রথমে বাতিল করে দেওয়া হয়েছিল। এরপরে আমরা যখন এটি নিয়ে প্রেস কনফারেন্সে ওনার সাথে কথা বলার পরে সেটি আবার বিএমইটির ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন বিএমইটি তো রিক্রুটিং এজেন্সির অভিভাবক ওনরা বলে, আবার যদি এই নিয়োগ অনুমতিও বিএমইটির ঘাড়ে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তো আসলে কর্মীদের সুরক্ষার ব্যাপারটি কতটা হলো, জালাল ভাই যদি একটু বলেন। যাওয়ার ক্ষেত্রে যেটি নিরাপদ কর্মপরিবেশ, দূতাবাস অ্যাটাস্টেশন করতেছে হচ্ছে যে পরিদর্শন না করে, ভুয়া কোম্পানি, নাম সর্বস্ব কোম্পানি। মন্ত্রণালয় নিয়োগ অনুমতি ছিল আগে, যাচাই বাছাইয়ের একটি অপশন ছিল, সেটিও ধরেন বাদ হয়ে গেল। তাহলে এখন রিক্রুটিং এজেন্সি আর হচ্ছে কর্মী আর বিএমইটির কাছেই সব কিছু গেল কিনা? না মানে আমার মনে হয় যে যেটা আপনি শুরু করছেন যে নিরাপদ কর্মপরিবেশের জায়গাটি, একটা হচ্ছে যে আমার মনে হয় যে মানে এই মন্ত্রণালয়ের প্রধান যে আছেন উনি হয়তো চিন্তা করছেন যে লেয়ারগুলো যেন কমে যায়, কারণ আমাদের যে ঝামেলাগুলো হয় বিভিন্ন লেয়ারে, মানে একটা ফাইলে গিয়ে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হয়, আর তখন আপনার মাইগ্রেশন উনি এই যুক্তি দেখেছেন যে ধাপ যত কমবে সময় তত কমবে, কিন্তু অনিয়ম তো তত বাড়বে এই সেক্টরের বাস্তবতা। এখন সেটা ডিপেন্ড করছে যে ওই সেক্টরে এটার মনিটরিং সিস্টেমটা কিরকম, রাইট? এখন আমরা কিন্তু মন্ত্রণালয় কিন্তু মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে যারা, এখন এটাকে তো কার্যকর আমরা কখনো দেখি না, এটা নামে মাত্র থাকে। তো এখানে তো আপনার সুশাসনের কনসেপ্টটা চলে আসে। তো সুশাসন যদি মানুষের মানে রক্তে যদি না থাকে, তাহলে আপনি লেয়ার কমান আর যাই কমান এগুলো হবে না। তবে উদ্যোগটা ছিল যে এরকম যে লেয়ার কমালে হয়তো ওনারা একটা পরীক্ষা করে দেখছেন যে লেয়ার কমালেও আদৌ কিন্তু কাজ হয় কিনা। কিন্তু আমি যেটা আপনার একটু আলোচনা করতে চাচ্ছি যে পলিসি অ্যাডভাইজার যে করেছেন, আসলে আমরা অ্যাকচুয়ালি জানি না যে পলিসি অ্যাডভাইজার আসলে কাজটা কি। দেখেন আমাদের আসিফ ভাই দীর্ঘদিন যেমন মাইগ্রেশন নিয়ে কাজ করেন, রামরু যেমন আছেন দীর্ঘদিন কাজ করেন, এত বেশি পলিসি করা হয়েছে, তাই না? আমাদের আসলে পলিসি আর কোনো কিছু দরকার নাই, আমাদের আসলে দরকার হচ্ছে একটা ইমিডিয়েট আপনার ইমপ্লিমেন্টেশনে যেতে হবে সোজা হিসাবে। মানে যেটা হচ্ছে যে যেমন আগে যেই রাজনৈতিক সরকার আসে তাদের অনেক প্রেশার গ্রুপ থাকে, যার কোনো পারে না অনেক কিছু করতে। যেমন মনে করলেন যে আপনি যেমন আপনি যে উদাহরণটা দিলেন যে ডক্টর আসিফ নজরুল সাহেবের যে উনি যে বলতেছে এটা আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব না, এটা ডিনাইল, এটা কিন্তু রাজনৈতিক সরকার থাকলে এটা কিন্তু করতো না। এটা খুব মানে পরের দিন তাকে পদত্যাগ করার জন্য বলতো, কারণ তোমার তো গভর্নমেন্ট। তা উনি হয়তো যেটা যে করে এড়ায় যেতে চাইছে, ওনাকে হয়তো আমরা একটা বলতে পারি যে উনি এভাবে করে চিন্তা করতে পারে মাইগ্রেন্ট ওয়ার্কারের ক্ষেত্রে, মানে বসে ক্ষেত্রে। আপনি বিনিয়োগ বোর্ডটা চিন্তা করেন, বিনিয়োগ বোর্ডটা বিপির আমলে আপনার সাইফুর রহমান স্টাবলিশ করেছিলেন 91-এর পরের দিকে। আগে কি ছিল, একটা বিনিয়োগ করতে গেলে আপনার ফ্যাক্টরি করতে গেলে 17টা নাকি কতটা মন্ত্রণালয় পারমিশন সেগুলোকে সে এক ঘরে নিয়ে আসছে। তা আপনি কিন্তু জানেন প্রবলেমটা মাইগ্রেন্ট ওয়ার্কার। আমাদের কিন্তু এই যে প্রবাসী খাতে বা বৈদেশিক কর্মসংস্থান খাতে কিন্তু একটি টাস্ক ফোর্স ছিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, তাও এটিও কিন্তু কার্যকর নাই। আপনি বিনিয়োগ বোর্ডের মতো যদি আপনি, আমার কথা হচ্ছে প্রবাসীরা এত লোক বিদেশে যাচ্ছে, যেখানে 30 লক্ষ লোক প্রতি বছর আমার মার্কেটে ঢুকছে, জব মার্কেটে, অ্যাটলিস্ট প্রবাসীরা আপনার 10 লক্ষ বাইরে চলে যাচ্ছে, আপনার আনএমপ্লয়মেন্টের প্রেশারটা কমাচ্ছে, আর প্রতি বছর আপনি প্রায় 24 থেকে 25 বিলিয়ন ডলার পাচ্ছেন। তাহলে এই সেক্টরটা আপনার কেন মানে নজরে আসবে না? কেন আপনার চিন্তা করতে পারছেন না যে বিনিয়োগ বোর্ড যেভাবে করে এক বিল্ডিংয়ে ঢুকলেই সবগুলো কাজ করতে পারতেছে, সেখানে আমি বিনিয়োগ বোর্ডের মতো যদি প্রবাসী মন্ত্রণালয় আরেকটা
দপ্তর খুলি যেখানে একজন মাইগ্রেন্ট ওয়ার্কার তার পাসপোর্ট তার সমস্যা সব এক ভিতরে করবে, তাহলে তো আমার সমাধান হয়ে যায়। এখন আপনি যদি ডিনাইল করে মানে যে না আমি এটা আমার কাজ না দেন, মানে ওই মন্ত্রণালয় ছেড়ে আপনি অন্য জায়গায় আপনার কাজ করা উচিত, তাই না? এটা রাজনীতি, সরকার থাকলে এটা করতে পারতো না, তাই না? আসিফ মনির ভাই যদি একটু এই বিষয়টি বলি, এই যে দীর্ঘদিন ধরে এটা আপনি একবার আমাদের আরো ভালো জানেন এই বিষয়টা। না, এটা যেহেতু মানে এটা আলটিমেটলি ওই জায়গাটায় মানে সমন্বিত জায়গাটা কাজ করতেই হবে এখানে। মানে হয়তো ব্যাপার আছে যে যেহেতু তাদের এত বড় অবদান অর্থনীতিতে, তাহলে সেই প্রবাসীদের জন্য তো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বটা থাকা। এখন যে জিনিসটা হয় কি যে আমরা হয়তো ওই যে অনেক সময় হয় কি যে সুইপিং কমেন্ট আমরা বলি, সেরকমভাবে হয়তো কিছুটা চলে আসে, সেটা হয়তো আমরা সবাই হয়তো করি অনেক সময়, কিন্তু একটু যে মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে কাজটার একটা সমন্বিত জায়গা দরকার। যেমন আমরা প্রথম দিকেই দেখলাম, যেহেতু বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন যখন হলো আন্দোলনের মধ্যে দিয়ে সরকার আসুন, বিশেষ করে তখন যখন আমাদের প্রবাসী ভাই বোনেরা কয়েকদিনের জন্য রেমিটেন্স বন্ধ রাখলেন, তখন হঠাৎ করে কিন্তু আমাদের মিডিয়া বলেন, সর্বত্র সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই রেমিটেন্স প্রসঙ্গটা আলাপে চলে আসলো। তার পরবর্তীতে অগস্টের পরবর্তী 2-3 মাসে কিন্তু আমরা দেখলাম যে আলোচনায় বারবার রেমিটেন্সটা আসছে, কিন্তু রেমিটেন্সটা কে পাঠায়, রাইট, যে ব্যক্তি পাঠায় তার কথা আমি ভাবছি কিনা সেটা চিন্তা না করে তাৎক্ষণিকভাবে এসছে যে কীভাবে রেমিটেন্স বাড়ানো যায়, ইনসেন্টিভ দেওয়া হোক, দ্রুত বিভিন্ন চ্যানেলেরগুলো ব্যবস্থা করা টাকা পাঠানোর, কিন্তু তার দেখভালের জায়গাটা তো আমাকে চিন্তা করতে হবে যে আমি কি দেখভালের ব্যবস্থাগুলো করছি যাতে করে সে খুশি মনে রেমিটেন্সটা সে পাঠাবে, এবং সে দরকার হলে বেশি বেশি করেই পাঠাবে। এখন দেখেন যে রেমিটেন্সের চাপটা কিন্তু আমরা অনুভব অতটা করছি না, যদি আমাদের শ্রমবাজার সংকুচিত হচ্ছে, তখন কিন্তু মনে হচ্ছে যে অনেকটা একটা ফ্লোর মতো যাচ্ছে, চলছে তো চলছে। হঠাৎ করে যদি কোনো কারণে রেমিটেন্সটা ইচ্ছাকৃত না হোক, কোনোভাবে আমাদের প্রবাসী ভাই বোনেরা বিপদে পড়লেন, তখন যখন রেমিটেন্স কম আসা শুরু হবে তখন কিন্তু একটা হাই শুরু হয়ে যাবে, তাৎক্ষণিক সলিউশন কিন্তু আমরা তখন পাবো না। তো সেই ক্ষেত্রে এরকম আইসোলেটেডভাবে চিন্তা না করে আসলে চিন্তা করতে হবে সমন্বিত জায়গাতেই। যেমন এই যে আপনি বলছেন যে ভেরিফিকেশনের ব্যাপারগুলো, হ্যাঁ, যে প্রবাসী কোম্পানি আছে কিনা, ওখানে তো আমার দূতাবাসের একটা বড় দায়িত্ব, এবং সবগুলো দায়িত্ব কিন্তু আমি 1 বা 2 কাউন্সিলর, লেবার কাউন্সিলর বা লেবার অ্যাটাশে দিয়ে পারবো না, দূতাবাসকে দায়িত্ব নিতে হবে। তো সেটা এখন সৌদি আরব বলেন, ইউএই বলেন, অথবা ইউরোপের যে কোনো একটা দেশ, ওই দেশের সরকারের সাথেও, মানে ওই নিয়োগদাতা দেশের সরকারের সাথেও যেন সেই আলোচনাটা থাকে যে তোমার দেশে কিভাবে ভুয়া কোম্পানি, তুমি কিভাবে অনুমোদন দিলা। আবার আমরা যেমন ওই যে যত দোষ নন্দ ঘোষ, সব কিছু আমরা দোষ চাপিয়ে দিচ্ছি রিক্রুটিং এজেন্সিদের, কিন্তু যখন এই যে বাইল্যাটারাল আলাপগুলো হয়, সেখানে এই বিজনেসটা কে পরিচালনা করছে? বিজনেসটার মধ্যে তো অবশ্যই রিক্রুটিং এজেন্সিরা পরিচালনা করছে। মানে একটু কষ্টই লাগে যে আমাদের যখন এটা অনেক বছর থেকেই হচ্ছে, আমরা বলতে পারি বিগত সরকারের আমলেও ছিল, এখনও আছে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ভূমিকা, ওয়েবসাইটে গেলে ওই ভূমিকার মধ্যে এই ইতিহাস যেখানে লেখা, কোথাও এই যে ব্যবসায়ীরা কাজটা শুরু করেছে সেটার প্রসঙ্গ নাই। মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠা হয়েছে, 70-এর দশক থেকে প্রবাসীরা যাচ্ছে, অটোমেটিক যেন প্রবাসী এই ভাই বোনরা যাচ্ছে, তাদের নিজস্ব অবদান অবশ্যই আছে ব্যক্তি যারা যেতে চাচ্ছেন, কিন্তু এটা ফ্যাসিলিটেট করেছেন তো রিক্রুটিং এজেন্সিগুলো। এখন আপনি যখন ওই যে নেগোশিয়েট করছেন, এখন দ্বিপাক্ষিক চুক্তি বলেন, দ্বিপাক্ষিক আলোচনা বলেন, সেখানে শুধু, কারণ আমাদের যারা এই আলোচনাগুলো করেন তারা তো আসলে অভিবাসন কূটনীতিতে অভ্যস্ত না, অভিবাসনের এই নেগোসিয়েশনের জায়গাগুলোতে আমরা কেন অভিজ্ঞ রিক্রুটিং এজেন্সি অথবা যারা এখন রিটায়ার করেছেন, কারণ অনেকেই কিন্তু অনেক আগে কাজ শুরু করেছেন, এখন তাদের ছেলেমেয়েরা হয়তো ব্যবসাগুলো চালান, ওই অভিজ্ঞতাগুলোকে আমরা কাজে লাগালে কিন্তু অনেক বেশি ভালো নেগোসিয়েটেড একটা এগ্রিমেন্ট আমরা পাবো। এই যে এই ধরনের আলোচনায় বা পরামর্শ বা এই কথাগুলো তো আপনিও তো বছরের পর বছর ধরে আপনারাও বলছেন, কিন্তু আসলে তারপরে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত একই রকমই কিন্তু আছে না। আমরা যেটা হয় যে আমরা হাল ছাড়ি না, আমরা বলে যাব। হয়তো এটাও ঠিক যে বিভিন্ন সময় কিছু কিছু বাস্তবায়ন হয়, এবং আমরা যেগুলো বলি অনেক সময় শুনতে পাই যে কোনো না কোনো সময় সেটা কোনো একটা জায়গায় আলোচনা হচ্ছে, স্টেপটা না হচ্ছে, কাজে যেগুলো হচ্ছে না আমরা বারবার বলতে থাকবো, হয়তো কিছু কিছু বাস্তবায়ন হবে। তারা একটু উন্মুক্ত চিন্তা করতে পারবেন, তারা কি করছে না? এটা তো অবশ্যই, মানে আমি আমার জায়গা থেকে বলতে পারবো, কারণ অনেক তো দক্ষতা নিয়ে তো অনেক কথা বলেছি, তাই না? এটা তো একটা কালচারাল একটা স্টিগমাটাইজ হয়ে রয়েছে যে আমাদের, আপনি যদি ভালো একটি টেকনিক্যাল এডুকেশনও করেন 5 স্টার হোটেলের মতো সব কিছু দিয়েও, তখনও আপনি স্টুডেন্ট পাবেন না, কারণ আমাদের সমাজের ভিতরে ছেলেমেয়েগুলোকে আমরা সবাই অনার্স মাস্টার্স করাতে চাই, টেকনিক্যাল এডুকেশন নিতে চাই না। কাজে আমাদের ওই কালচারাল যে
ট্যাবু যেটা আছে এটাকে ব্রেক করাই হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। মানে বিদেশ যারা যাইতে চায় তারা চিন্তা করে কোনো মতে আমাকে পাঠাই দেন ভাই, আমি এটা না, ওই যে মানে পড়াশোনাটাকে মানে আমি আপনি আসলে টেকনিক্যাল এডুকেশন নিতে চাবো না, মানে এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে সমাজের ওইটার অ্যাকসেপ্টেবলটা নাই, এটার জন্য যে আপনার মিডিয়া ক্যাম্পেইন, কালচারাল ক্যাম্পেইন, এটার জন্য দরকার। প্রফেসর ইউনূস স্যার ওনার একটা লাস্ট রিসেন্ট ভাষণ উনি বলেছেন, ওই যেটা যে ওনার থেকে আপনার ইংল্যান্ড লোক নিতে চায়, ওনার ইনস্টিটিউটে গ্রামীণ যে নামটা খুব মনে পড়ছে না, ওনার নার্সিং থেকে, তাহলে কেয়ার গিভার 6 মাস কেয়ার গিভার প্লাস নার্সিং এ ওনার ওখানে পড়ায়। তা এইটার কিন্তু একটা বিশাল মার্কেট কিন্তু বাংলাদেশে আছে। আমাদের কিন্তু একটা জিনিস ভাবতে হবে আপনাকে, আমাদের প্রায় 51% কাছাকাছি হচ্ছে আমাদের নারীদের সংখ্যা, পুরুষ নারীর অনুপাত করা হয়। আমাদের কিন্তু নারীদেরকে কিন্তু কর্মমুখী তো অবশ্যই আছে, কিন্তু হাই লেভেলের কিন্তু সংখ্যাটা কিন্তু কম স্কিল লেভেলে। কিন্তু নার্সিংয়ের একটা সুবিধা আছে যেখানে সম্মান নিয়ে সে বিদেশে আপনার করতে পারে, কিন্তু এটা করতে হলে আপনার ইমিডিয়েটলি আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনার অনার্স এবং মাস্টার্সের জন্য অনুমোদন দিতে হবে নার্সিং কোর্সের জন্য, যেটা আপনার আটকে আছে। ডাক্তারদের অ্যাসোসিয়েশন বলেন, নার্সিং অ্যাসোসিয়েশন, তারা এটা দিচ্ছে না জিনিস, এটা আমলাতান্ত্রিক জটিলতা। এখন কেন আমি প্রাইভেট ইউনিভার্সিটিকে বলছি, আমি আমার যে জায়গা থেকে আসি আমি মার্কেটিং করবই, সেটা হচ্ছে যে আমাদের দক্ষতার মূল আরেকটা অপশন হচ্ছে যে আপনাকে ইংলিশে অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ ভাষা। একটা প্রাইভেট ইউনিভার্সিটি যেসব ছেলেমেয়েরা পড়তে আসে তারা কিন্তু খুবই কোয়ালিফাইড এবং ইংলিশে তারা ভালো। এখন কিন্তু যদি প্রাইভেট ইউনিভার্সিটি অনুমোদন দেওয়া হয়, সে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু সেখানে ওয়ার্কার মানে পাস করার সাথে সেখানে লোক তৈরি করে ফেলতে পারবে, এবং তার যে লিঙ্ক আপ বিদেশে, যে আমরা যে মনে করেন, এবং আমাদের ইউনিভার্সিটির সাথে টপ লেভেল ইউনিভার্সিটির সাথে এমইউ করা আছে, সে ইজিলি কিন্তু আপনার বাইরে চলে যেতে হবে। এখন আমি বলবো যে স্কিল ওয়ার্কার মানে টেকনিক্যাল এডুকেশনটাকে যদি আপনি কালচারালি ট্যাবুটা যদি ভাঙতে হয়, তাহলে এই মুহূর্তে আপনাকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অথবা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে অনার্স এবং মাস্টার্স জন্য নার্সিংয়ে অনুমোদন দেওয়া হোক। এরাই দেখবেন পরবর্তীতে স্কিল ওয়ার্কার, স্কিলের মার্কেটটা চাহিদাপত্রটা বাইরের দেশে মেয়েদের যথেষ্ট। এবং সৌদি আরবে যদি আপনি যান, মাস্টার যেটা জানেন, সৌদি, তারপর তাইওয়ান, হংকং এবং জাপানে তো আমাদের এখানে যারা গেছে 2 লাখ 2.5 লাখ টাকা একেবারে মানে কেয়ার গিভারটা একটু ইয়ে লেভেলের, মানে আপনার মনে করেন একটা এন্ট্রি লেভেল, কিন্তু আপনার নার্সিং আরো ভালো করে। যেমন আজকে যেমন আমাদের প্রায় 1 কোটি লোকের উপরে বিদেশে থেকে আমরা পাচ্ছি $24 বিলিয়ন, তাই না? আর ওদিকে কিন্তু আপনার 32 লক্ষ ফিলিপিনে কিন্তু বিদেশে আসছে, তারা কিন্তু বছরে পাঠাচ্ছে প্রায় $40 বিলিয়ন, আমাদের দ্বিগুণ প্রায় স্কিল, তাই না? এখন ওদিকে যেতে হবে। ভাই একটু আপনি যদি বলেন যে দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে একেবারে আমরা দেখেছি আমাদের অনেক টিটিসি আছে, বহুতল বলতে অনেক সুদৃশ্য ভবন, অনেক বড় জায়গা নিয়ে, কিন্তু সেখানে যারা প্রশিক্ষণ দিবেন তারা ওইভাবে করে নেই, মানে লোকবল জনবল যেটিকে বলা হয়। হ্যাঁ, মানে সেক্ষেত্রে যেটা জাল ভাই বলছেন ওইটা একটা ভালো জায়গা, যে এক্সিস্টিং যে ইনস্টিটিউশন, প্রাইভেট সর্ট অফ ইউনিভার্সিটিগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শুরু করা যেতে পারে, এবং দরকার হলে সেখানে যদি আপনাদের কারিকুলাম এবং মডেলগুলো তৈরি হয় সেগুলোকে টিটিসিতে ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। কিন্তু টিটিসির ইতিহাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ভবন তৈরি হয়েছে, আরেকটা হলো যে বিভিন্ন রকম কোর্স কারিকুলাম কিন্তু তৈরি করা হয়েছে, সেটা বিশেষ করে অনেক সময় আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন সংস্থারা তৈরি করে দিয়েছে, কিন্তু ওইটার ওনারশিপ তৈরি হয়নি। অর্থাৎ ওইগুলার মানে ডকুমেন্ট হিসেবে থেকে গেছে, মডিউল হিসেবে থেকে গেছে, ওটা বাস্তবায়ন হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশিক্ষকের প্রশিক্ষণ তো লাগবে। এখন ধরেন একজন ব্যক্তি ভালো মানুষ, তিনি প্রশাসনিক কাজ ভালো পারেন, অনেক ক্ষেত্রে অনেকগুলো টিটিসিতে কিন্তু সেরকমই, যে প্রশাসনিকভাবে একজন দায়িত্বে আছেন, ওখানে প্রিন্সিপাল আছেন, কিন্তু কারিগরি প্রশিক্ষণ আছে, কিন্তু তারা বছরের পর বছর, তারা হয়তো 10 বছর আগে 15 বছর আগে কিছু প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই একইভাবেই তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। অত প্রশিক্ষণের একটা হচ্ছে ধরন, আর একটা হচ্ছে টেকনিক্যাল জায়গা থেকে। সো ধরেন টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে কোনো ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের তাদের ব্যবস্থা আছে, কিন্তু খোঁজ নিলে দেখা যায় যে তাদের যন্ত্রপাতি থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো পুরনো, নতুনগুলো ব্যবহার করার মতো প্রশিক্ষকদেরই দক্ষতা নাই। কাজে ওগুলো নষ্ট হয়ে অনেক কোটি কোটি টাকা কিন্তু এখানে অপচয় হয়েছে। ওইটার উপরে যদি রিপোর্ট করেন বলেন, দেখা যাবে যে প্রচুর কোটি কোটি টাকাই শুধুমাত্র যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, ব্যবহার হয়নি বলে। মানে নিয়োগদাতা দেশে যে ধরনের আমি জাস্ট অ্যাড করি আমি রিসেন্ট আমরা সৌদি আরবে মক্কা, মদিনা, রিয়াদ আর জেদ্দায় ফিল্ড ওয়ার্ক করেছি। আমি দেখলাম যে মাইগ্রেন্ট ওয়ার্কারের ভিতরে অ্যাটলিস্ট বেশিরভাগই সাক্ষাৎকারে আসছে একজন না পরিবার, তারা কিন্তু টেকনিক্যাল এডুকেশন পড়াইছে, কারণ সে কিন্তু জানে বাইরের টেকনিক্যাল এডুকেশনের কি, কিন্তু পরে তারা বলতেছে যে তাদেরকে সে নর্মাল ভাবে এনে তাদেরকে নর্মাল কাজ করাচ্ছে। কেন? এই এডুকেশন যে সার্টিফিকেটটা আছে এটা সৌদিতে কোথাও করতে পারছে না।
সেটাও একটা যে যদি প্রশিক্ষক ভালো মতো প্রশিক্ষণ দেয়ও, এই সার্টিফিকেশনটার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটা জায়গা তৈরি করতে হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি আগে তারা উদ্যোগ নিয়েছিলেন, আগে মন্ত্রী সচিব আগের মন্ত্রণালয়ে যারা ছিলেন দায়িত্বে, তারা বলেছিলেন যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ রিক্রুটিং এজেন্সি যারা চাহিদাপত্র আনবে তাদের সাথে যুক্ত হয়ে একটি সিলেবাস তৈরি করা, যেটি দেখা যাচ্ছে ওই দেশের যেই ধরনের কর্মী লাগবে, দক্ষতা লাগবে, যেই প্রশিক্ষণ দরকার সেই ধরনের করে কর্মী তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেটিও তো আমরা একটা এক্সাম্পল দিতে পারি। মনে আছে যে হংকংয়ের জন্য যখন নারী অভিবাসীদের নেওয়া হচ্ছিল তখন কিন্তু এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করা হয়েছে। এমনকি হংকং থেকে হংকংয়ের প্রশিক্ষকরা এসে এখানে প্রশিক্ষণ দিয়েছেন এবং সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপই হয়েছে, কিন্তু এটার ফলো আপ আর হয়নি। পরবর্তীতে যদি এখন খোঁজ করে দেখা যায় হংকংয়ে কিন্তু এখনও নারীরা যাচ্ছে, কিন্তু সেটা আমাদের রেগুলার টিটিসি দিয়ে পরিচালিত হচ্ছে। টিটিসির কর্মকর্তারাই বলছেন যে আমাদের এখানে যারা আছেন তারা ওখানে গিয়ে কাজ পান না। তো তার মানে এটার ফলো আপটা নাই এবং মানটা আমি ধরে রাখতে পারিনি। সেই যে শুরুতে হংকংয়ের যারা প্রশিক্ষণ দিয়েছেন সেটা ধরে রাখতে পারিনি। এরকম যদি হংকং বলেন, সিঙ্গাপুরেও সেরকম ডিমান্ড আছে, এগুলো কিন্তু গবেষণাও হয়েছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, তারপরে পড়ে গেছে। সো ওই ধরে রাখাটা জরুরি যে আমি যেই ধরনের যেই মানের প্রশিক্ষণ দিব সেইটা যেন আমার। এই জায়গাতে আরেকটা ব্যাপার আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা হলো যে এই যে আমাদের মন্ত্রণালয়ে যে টিমের পরিবর্তন, ধরেন বিশেষ করে সচিব বা দাপ্তরিক প্রধান যারা থাকেন বিভিন্ন যে সংস্থাগুলো আছে মন্ত্রণালয়ের অধীনে, সেই জায়গায় দেখা যাচ্ছে নতুন করে যিনি আসেন তিনি আবার ক্লাস 1 থেকে শুরু করেন। আগে হয়তো একটি টিটিসিতে একটি বললো যে আপনারা আগামী 6 মাস কী করতে চান এরকম একটা প্ল্যানিং দিবেন, নতুন সচিব এসে উনিও আবার এটাই চাইলেন। এই যে যেই ধারাবাহিকতা না থাকা, এইটাকে কোনো প্রবলেম সমস্যা মনে করেন কি? আচ্ছা, আমি একটু বলি, তারপর ডাইরেক্ট করুন। সেটা হচ্ছে যে আমরা যদি বলি যেটা অন্যান্য মন্ত্রণালয়েও থাকতে পারে, কিন্তু এই মন্ত্রণালয়ের সাথে যদি আমরা বিভিন্ন সময় কাজ করি এবং বিভিন্ন সচিব মন্ত্রীর পর্যায়গুলো আমরা দেখেছি, ইনস্টিটিউশনাল মেমোরির যে বিষয়টা সেটা নাই। এখন ধরেন এটা কি কোনো খাতাপত্র থাকে না যে আগের সচিব হয়তো মানে গায়েব হয়ে যায় আর কি, যাই না। মানে আমরা যদি খুব কাছ থেকে যারা কাজ করি, আগের 3-4 জন সচিবের যদি দেখি, সেই যদি চিন্তা করি নাম বলতে হয়, নমিতা হালদার থেকে শুরু করে সবশেষ মুনির সালেহিনের পরে যে ছিলেন রুহুল আমিন সাহেব, ওনারা সবাই কিন্তু মানে শুরুতে এসে যে পরিকল্পনা সবারই একই রকম, বাট শেষ করে আর কেউ যেতে পারে না। শেষে যাওয়ার সময় হয়তো বলেন যে এইটা করতে হবে, যতদিন পর্যন্ত রিক্রুটিং এজেন্সি নৈতিকতায় না আসবে ততদিন এই সেক্টর ভালো হবে। ধরেন যেহেতু মানে কর্মকর্তাদেরও পরিবর্তন হয়, কিন্তু কিছু কিছু লোকজন কিন্তু অনেক দিন ধরে কাজ করেন একটা সার্টেন লেভেলে, ইভেন ধরেন দাপ্তরিক জায়গা। তো একটা হচ্ছে যে এই মন্ত্রণালয়, হয়তো অন্য মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ে যেটা আমরা দেখি যে ডকুমেন্টসগুলো বা কাগজপত্র দলিলপত্রগুলো মানে ইনস্টিটিউশনাল মেমোরি যদি বলি, কোনো ইলেকট্রনিকভাবে সেটা সংরক্ষণের ব্যবস্থা নাই, কাগজের ফাইল, এবং কাগজের ফাইল ওই বিশাল ফাইলের স্তূপ হয়ে থাকে। কাজে আলটিমেটলি যখন নতুন কেউ আসে পুরোনো জায়গায় হাত দেয় না। যেমন জালাল ভাই, যেমনি আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমরা আলাপ করছিলাম যে প্রবাসীদের জন্য একটি হাসপাতাল ভাটারাতে, এর আগের যেই মন্ত্রী সচিব যারা ছিলেন 5 বছর একেবারে এই আলোচনা কিন্তু আমরা শুনেছি। এখন নতুন উপদেষ্টা উনিও কিন্তু এই আলোচনাই করছেন, হাসপাতাল করা হবে প্রবাসীদের জন্য। তাহলে কি মানে ওনারা নতুন করে শুরু করতেছেন নাকি আগেরটা জানেন না? না, আমি ওই আপনার এটা অ্যান্সার দেওয়ার আগে আমি মনে হয় আগেরটা অ্যান্সার দিলে মনে অ্যান্সারটা পাবেন। আগেরটা ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ, এটা সবসময় বাংলাদেশের এটা একটা ব্যুরোক্রেটিক একটা প্রবলেম। যার যে দক্ষতা সে মন্ত্রণালয়ে পোস্টিং না হয়ে তাকে কেউ মনে করেন ফিশিংয়ের উপরে সে পিএইচডি করে আসলো হারবার থেকে, তাকে দেওয়া হচ্ছে রেল মন্ত্রণালয়। এটা সবসময় ছিল। এবং আপনি যে বলছেন যে আমরাও সবসময় দেখতাম যে এই প্রবাসী মন্ত্রণালয় যেসব সচিবকে অথবা যারা অন্যান্য আসছে তাদেরকে ট্রেন আপ, এনজিওরা বলেন, ট্রেন আপ করে করে কয়েকদিন পর দেখা যায় তাদের ট্রান্সফার হয়ে যায়। এটা একটা প্রবলেম ছিল। কিন্তু না, এটাকে ব্যাপারটা আরেকভাবে ভাবতে হবে আপনাকে। ভাবা হচ্ছে মাইগ্রেশন ইস্যুটা এখন এত কমন, প্রতিদিন বিভিন্ন আঙ্গিকে, পত্রিকায় বলেন, টিভিতে বলেন, এত বেশি আলোচনা হচ্ছে। এখানে নতুন যেও আসবে না কেন তার জন্য তো কঠিন না এই সেক্টরটা, কিন্তু আগাচ্ছে না কেন? যেমন সাব এজেন্টদের নিবন্ধন, এটা নিয়ে আমরা অনেক বছর পরিকল্পনা শুনছি। শেষ অধিবেশনে সংসদে, আগের সরকারের সময় সংসদে আইন পরিবর্তন করে এটি যুক্ত করা হলো এই আমাদের অভিবাসী আইনে, যে সাব এজেন্টদের নিবন্ধনের ব্যাপারটি। সেই নীতিমালা করতে গিয়ে রিক্রুটিং এজেন্সির সাথে দেন দরবারে সমস্যা হলো। এখন নতুন উপদেষ্টা উনিও কিন্তু এবার এসে বলছেন যে আমরা এইটা একটা নিয়মের মধ্যে আনবো। না, এইটা হচ্ছে কি আপনার পার্সন সমস্যা না, কিন্তু আমাদের কালচারের ভিতর না যে ক্ষমতা সেটাই বলছে যারা আছে মন্ত্রণালয়, ওই পার্সন সমস্যা না, পার্সনের মেন্টালি ভিতরে জায়গাটা হচ্ছে যে পাওয়ারকে কনসেন্ট্রেট করে। তাদের ওই ট্রেনিংগুলো আমি দেখেছি আপনার বিসিএস এর যারা ট্রেনিং দেয়, উইথ অল রেসপেক্ট, মানে ইয়েটা সেটা যে দেখলে একজন দেখাচ্ছে ট্রেনিং এর ভিতরে আপনি একটা বড় একটা প্রোগ্রামে গিয়ে
আপনি সুপের বাটি কিভাবে খাবেন। এখন এই টেকনোলজির যুগে এই ট্রেনিং দিতে হয়, যেখানে একজন পার্সন সে মোবাইলে দেখে সোশ্যাল মিডিয়াকে এমনি সে শিখতে পারে। তার মানে কি আমাদের আসলে যে আধুনিক মনটাকে ওইটাও ভাবে করে এখনো ডেভেলপ হয়। যদি হসপিটালের কথাটা আমরা আগে শুনতাম যে নির্মাণ হচ্ছে, না এইটারই কথা হচ্ছে যে হ্যাঁ হসপিটাল, আর এখন শুনলাম যে পরিকল্পনা আছে আমরা নির্মাণ করব, তাহলে কোনটা? এখন কথা হচ্ছে যে হসপিটালে এটা আমরা গত সরকারের আমলে আমরা শুনেছি যে এটা করার ক্ষেত্রে, কিন্তু মানে আমার প্রশ্ন হচ্ছে এটা ঢাকায় কেন, মানে একদম পুরো ইয়েটা আমি কি রিসোর্সটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছি কিনা। ফর একটা এক্সাম্পল বলি, আমাদের যদি মাইগ্রেশনের জেলাটাকে ধরি তাহলে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, চিটাগাং, তাহলে আমার এই 4টা অঞ্চলে যদি বিশেষ সহায়তা হাসপাতাল করতে হয় প্রবাসীদের জন্য, তাহলে এটা মাঝখানে করতে হবে। আমার লোকগুলো তার পরিবারগুলো ওই জায়গায়, আমার ঢাকাতে এসে তাদেরকে জোর করে ঢাকাতে আনার দরকার নাই। হ্যাঁ ঢাকাতে আপনি কি করতে পারেন, এখন আপনি ঢাকাতে একটা জায়গা খুঁজেন, একটা ইয়ে করে, অনেক কষ্টের ব্যাপার। আচ্ছা এয়ারপোর্টের পাশে আপনার ওই যে কুর্মিটোলা হাসপাতাল আছে, আচ্ছা ওইখানে একটা বিল্ডিং এ যদি একটা ফ্লোর একটা যদি ইয়ে নেওয়া হয়, আপনার টাইমটাও বাঁচলো, রিসোর্সটাকে ইউটিলাইজ করতে পারলেন আপনি। প্রবাসী এবং তাদের পরিবার ওইখানে আলাদাভাবে তারা সেবাটা নেবে। এরকম একটা বড় বড় বিভাগীয় শহরে মনে করেন একটা ময়মনসিংহ একটা মেডিকেল কলেজ, ওইটার ভিতরে একটা বিল্ডিংটা আপনার প্রবাসীরা তারা নিবে, মানে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে, ওইখানে সব ইকুইপমেন্ট করে দেন। আমরা একেবারে শেষের দিকে আসিফ মনি ভাই একটু যদি বলেন যে দূতাবাসের লোকবল সংকট, এটিও আমরা তো বছরের পর বছর আপনারা যুগের পর যুগ শুনতেছেন, এই যে লোকবল সংকট, এই যে লোকবল সংকট সমাধান হবে কবে, নাকি হবেই না, শুনবো শুধু? হয়তো শুনবো শুধু, তবে এটা জোর দাবি থাকা উচিত, করতে হবে। এবং বিশেষ করে যদি আমরা এখনকার সময়ে বলি, এখানে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন অথবা প্রধান উপদেষ্টা দপ্তর প্লাস হচ্ছে যে আমাদের এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, এদের কাছে বারবার দাবিটা তুলতে হবে এবং এদের একটা সমন্বয় দরকার। এখানে একটা বড় সংকট থেকেই যাচ্ছে, সেটা সমন্বয়। এই জায়গাটি একটু যদি যুক্ত করি, আগের একটু কথা আসবেই। আগের মন্ত্রী উনি বিদায়ের দিকে বলেছিলেন যে উনি প্রস্তাবনা চেয়েছিলেন সব দূতাবাসের কাছে, 80 জনের একটি তালিকা তারা করেছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পর এটি 52 জনে এসেছিল, শেষ পর্যন্ত 40 জনে শেষ নামতে পরে উধাও, মানে সেটি আর বাস্তবায়ন হয়নি। এখানে ওই যে বারবার একটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে যে মানে সমন্বয়, পলিটিক্যাল উইলের জায়গাটা, যে যদিও এখন পুরোপুরি মানে ইলেক্টেড গভর্নমেন্ট ডিরেক্টলি না, এটা মানে স্বনির্বাচিত বা সিলেক্টেড, কিন্তু তারপরেও সদিচ্ছার জায়গাটা, সদিচ্ছা থাকতে হবে যে আমি এটা করবো, মানে এটা করতে চাই। হ্যাঁ, কারণ চাইলে কিন্তু ওখান থেকে স্থানীয়ভাবেও নিয়োগ দেওয়া সম্ভব যদি আমার লোকবলের অভাব থাকে। কাজে সেই অনুযায়ী, এবং এটা মানে দরকার হলে আমরা যারা সরাসরি অভিবাসীদের সাথে কথা বলি বা কাজ করি, তাদেরকেও সচেতন করতে হবে যে তারা যেন এই দাবিটা ডিমান্ড করে, সে সেবা পায় না। তারাও তো আসলে সেইভাবে করে আসলে বাস্তবতার সুযোগ নাই। না আমি জাস্ট এক লাইনে বলবো যে আমি ওই দূতাবাসের লোক দাও, এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা, আমাদের দিকে যাওয়া যাবে না। আমরা যেমন যে ব্যাংকে কোনো সমস্যা হলে টেলিফোন করে কল করে না, আমাদের আউটসোর্সিং এ যেতে হবে। আমাদের সুযোগ হিসাব ভাই, এই এতগুলো লোক পাঠায় হিউম্যান ম্যানেজ করাটা এটা খুব ডিফিকাল্ট টাস্ক। আমাদের যে আমলাদের যে ট্রেনিং গুলো, এরা এতগুলো মানুষকে দেওয়া সার্ভিস দেওয়া সম্ভব না। আপনি টোটালি আউটসোর্সিং এ গিয়ে এইটাকে আপনি হ্যান্ডেল করার চেষ্টা করেন, সে টেলিফোনে করে সে সমস্ত কাজ। কিছু কিছু ক্ষেত্রে আউটসোর্সিং আবার তারা ভালোও করছে, যদি দু একটা সাবজেক্ট বা বিষয় এটাকে আপনি আবার রিভিউ করে ঠিক করে আপনি ওই দেশের সরকারের পরে ওই দেশের কোম্পানি নিয়োগ করে। মানে রাজনৈতিক সরকারের যেমনি নানা সীমাবদ্ধতা থাকে, আবার সুবিধাও থাকে, আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারেরও সীমাবদ্ধতার সুবিধা সম্ভাবনা দুটি আছে। এখন হচ্ছে বাস্তবায়ন বা উদ্যোগ, যদি তাদের ভোটের চিন্তা করতে হয় না, তাহলে অনেক পলিসি তারা এখন চাইলে ইমপ্লিমেন্ট করতে পারে, মানে একটু জোর করে হলে এটা করতে পারে, পরেরটা পরে হবে, তারা অ্যাটলিস্ট বলতে পারে যে আমি এটা করছি, তুমি মানো বা মানতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জালালউদ্দিন শিকদার এবং আসিফ মনি ভাই, দুজনকেই প্রবাসী মুখের আজকের অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো। এবং নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে অনেক বিষয় আছে যেগুলো আসলে হয়তো রাজনৈতিক সরকারগুলো, রাজনৈতিক নানা রকম পক্ষের চাপ হোক বা প্রভাবে হোক, সেটি হয়তো বাস্তবায়ন করা সম্ভব হয় না বা সুযোগ হয় না, সেখানে হয়তো প্রবাসীদের স্বার্থও সেভাবে রক্ষা করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, সেটি হয়তো আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু এই সরকারের সময়ে সেই জায়গাটি যেহেতু নেই, তাহলে এই সরকারের কাছে প্রত্যাশা যেমনি প্রবাসীদের আছে, তেমনি সম্ভাবনাও আছে সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। প্রবাসী মুখের আজকের এই পর্ব এটুকু, বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।